দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৌরনীতি ও সুশাসন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাকিনা আহমেদ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের এইচএসসি পরীক্ষায় প্রথম পত্র থেকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, সপ্তম অধ্যায় এবং দশম অধ্যায় থেকে প্রশ্ন হবে। তো আমি আজকের ক্লাসে সপ্তম অধ্যায় থেকে আমার ক্লাসটি আজকে সাজিয়েছি। সপ্তম অধ্যায়ের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরকার কাঠামো, সরকারের শ্রেণী বিভাগ। তো এটা নিয়ে একটু আজকে আলোচনা করব। আচ্ছা, সরকার কাঠামো বা স্ট্রাকচার অফ গভর্নমেন্ট, রাষ্ট্র গঠনের যে মূল কয়েকটি উপাদানগুলো হচ্ছে সুনির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সরকার এবং সার্বভৌমত্ব। তো রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য একটা মৌলিক উপাদান হচ্ছে সরকার। তো বস্তুত রাষ্ট্রকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না, এটা নিতান্তই একটা বিমূর্ত ধারণা। বিমূর্ত বলতে যে জিনিসগুলো মূর্ত না, যে বিষয়গুলোকে আমরা দেখতে পাই না, সেগুলোকে আমরা বিমূর্ত বলি। তো রাষ্ট্র আমরা চোখে দেখতে পাই না, তো আমরা রাষ্ট্র শব্দটি কিন্তু সবসময় শুনি, আর আমরা রাষ্ট্রের ভেতরেই কিন্তু সবাই অবস্থান করছি। তো রাষ্ট্র বিষয়টি একটা তত্ত্বগত একটা বিষয় বা বিমূর্ত একটা ধারণা। তো সরকার হলো রাষ্ট্রের একটা বাস্তব রূপ। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক গেটেলের মতে, অধ্যাপক রেমন্ড গারফিল্ড গেটেল, তার মতে সরকার হলো রাষ্ট্রের একটি যন্ত্র বা সংগঠন। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক উইলবি বলেছেন, সরকার হলো একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হ্যারল্ড জে লাস্কির মতে, সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। রাষ্ট্রের হয়ে সরকার সব ধরনের কর্মকাণ্ড করে, রাষ্ট্রের হয়ে রাষ্ট্রের প্রতিনিধি বা মুখপাত্র হয়ে সরকার বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে। তো তবে সব রাষ্ট্রের সরকারের কাঠামো কিন্তু একরকম হয় না। সরকার কাঠামো বলতে মূলত রাষ্ট্রের কর্তৃত্ব বা ক্ষমতার কাঠামোকে বোঝায়। এ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক জেমস গার্নার বলেছেন যে সরকারের সংস্থাগুলোর কাঠামো, প্রকৃতি, কার্যপদ্ধতি ও পারস্পরিক সম্পর্ক সব রাষ্ট্রে একরকম নয়, কারণ সব দেশের সরকার একরকম হয় না। তো যেহেতু সরকারের মধ্যে পার্থক্য রয়েছে, তো এই জন্য সরকারের সংস্থাগুলোর কাঠামো, প্রকৃতি, সরকারের কর্ম পদ্ধতি, এগুলোর মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে, এক এক রাষ্ট্রে এক এক রকম। তো সরকারের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট সম্পর্কে আমি একটু আলোচনা করব। তো সরকার হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, এটা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বা মৌলিক উপাদান। তো সাধারণত এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যে পার্থক্য, সেটা মূলত সরকারের বৈশিষ্ট্যজনিত পার্থক্য। বৈশিষ্ট্যের কারণে একটা দেশের বা একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সরকারের মধ্যে পার্থক্য দেখা যায়। তো এই দৃষ্টিকোণ থেকে সরকারের শ্রেণীবিভাগ সম্ভব। প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সরকারের শ্রেণীবিভাগ করেছেন। তো প্লেটোর প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো, রাষ্ট্রবিজ্ঞানের যে জনক অ্যারিস্টটল, তার শিক্ষাগুরু ছিলেন হচ্ছে প্লেটো। তো প্লেটো তার যে সুপ্রসিদ্ধ যে গ্রন্থ দ্য রিপাবলিক গ্রন্থে তার নিজস্ব কল্পিত আদর্শ রাজ্যের শাসক তথা সরকার সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তো সেখানে উনি সরকারকে শুদ্ধতার দিক দিয়ে মানে সঠিক বা ভুল, সেই হিসেবে উনি শুদ্ধতার দিক দিয়ে সরকারকে দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বিশুদ্ধ সরকার, আরেকটা হচ্ছে বিকৃত সরকার, পিওর গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে পারভার্টেড গভর্নমেন্ট।
তো বিশুদ্ধ সরকার বা পিওর গভর্নমেন্টের মধ্যে উনি যেটা বলেছেন, প্লেটোর বিশুদ্ধ প্রকৃতির সরকার হলো এমন এক সরকার যার উদ্দেশ্য সদ্গুণের বাস্তবায়ন করা। প্লেটো ন্যায়ভিত্তিক আদর্শ রাষ্ট্র বাস্তবায়নে শিক্ষা ও সদ্গুণের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। তিনি তার বিশুদ্ধ প্রকৃতির সরকারকে আবার 3 ভাগে ভাগ করেছেন। সেটা কি কি? বিশুদ্ধ প্রকৃতির সরকার হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে রাজতন্ত্র, 2 হচ্ছে অভিজাততন্ত্র, আর 3 হচ্ছে স্বাভাবিক গণতন্ত্র। আর বিকৃত যে সরকার, সেই বিকৃত সরকার বা পারভার্টেড গভর্নমেন্টকে উনি 3 ভাগে ভাগ করেছেন। তো প্লেটো বলেছেন সরকারের বিকৃত রূপ হচ্ছে বিকৃত সরকার। তিনি এই প্রকৃতিক সরকারকে অকল্যাণকর বা অমঙ্গলকর সরকার বলে আখ্যায়িত করেছেন, কারণ এই ধরনের সরকার জনগণের কল্যাণে কাজ করে না, জনগণের মঙ্গলের জন্য কাজ করে না, তারা সর্বদা নিজেদের স্বার্থে ব্যস্ত থাকে। প্লেটো তার বিকৃত সরকারেরও 3টি রূপের কথা বলেছেন। তো এই রূপগুলো কি? একটা হচ্ছে স্বৈরতন্ত্র, তারপর হচ্ছে ধনিকতন্ত্র, আর একটা হচ্ছে জনতাতন্ত্র। তো এভাবে করে উনি বিশুদ্ধ সরকারকেও 3 ভাগে ভাগ করেছেন, আবার বিকৃত সরকারকেও 3 ভাগে ভাগ করেছেন। তো অ্যারিস্টটল প্রদত্ত সরকারের শ্রেণী বিভাগ উনি যেভাবে করেছেন, তো তো প্লেটোর শিক্ষার্থী হিসেবে, প্লেটোর স্বনামধন্য শিষ্য হিসেবে দার্শনিক অ্যারিস্টটল বিশ্বের 1.5 শতাধিক, আগে কিন্তু এখনকার মতো বড় বড় রাষ্ট্র ছিল না, তখনকার রাষ্ট্রগুলো ছিল ছোট নগরকেন্দ্রিক রাষ্ট্র, ক্ষুদ্র ক্ষুদ্র নগরকেন্দ্রিক রাষ্ট্র। তো প্লেটোর স্বনামধন্য শিষ্য বা তার ছাত্র দার্শনিক অ্যারিস্টটল, যাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে জানি। তো গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কি করেছেন? বিশ্বের 1.5 শতাধিক সংবিধান পর্যালোচনা করে সরকারের একটি শ্রেণীবিভাগ উনি প্রদান করেছেন। তো অ্যারিস্টটল 2টি নীতির ভিত্তিতে সরকারি শ্রেণীবিভাগ করেছেন। একটা হচ্ছে সংখ্যানীতি, আর একটা হচ্ছে উদ্দেশ্য নীতি। তো সংখ্যানীতির ভিত্তিতে তিনি সরকারকে 3 ভাগে ভাগ করেছেন। সংখ্যানীতির ভিত্তিতে 3 ভাগে ভাগ করেছেন কি কি? একজনের শাসন, কয়েকজনের শাসন এবং বহুজনের শাসন। তো সংখ্যানীতির ভিত্তিতে অ্যারিস্টটল কি করেছেন? সরকার ব্যবস্থাকে 3 ভাগে ভাগ করেছেন: একজনের শাসন, কয়েকজনের শাসন এবং বহুজনের শাসন। এরপরে অ্যারিস্টটল কি করেছেন? দুটা নীতির ভিত্তিতে যেহেতু সরকারের শ্রেণী বিভাগ করেছেন, একটা হচ্ছে সংখ্যানীতি, একটা হচ্ছে উদ্দেশ্য নীতি। তো উদ্দেশ্য নীতির দিক থেকে উনি আবার সরকার ব্যবস্থাকে 2 ভাগে ভাগ করেছেন। সেগুলো কি? একটা হচ্ছে স্বাভাবিক সরকার, আরেকটা হচ্ছে বিকৃত সরকার। তো অ্যারিস্টটলের মতে জনগণের কল্যাণে পরিচালিত সরকার হচ্ছে স্বাভাবিক সরকার, আর শাসক গোষ্ঠীর স্বার্থে পরিচালিত সরকার হচ্ছে বিকৃত সরকার। রাজতন্ত্র, অভিজাততন্ত্র, পলিটিকে তিনি স্বাভাবিক সরকার বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র ও গণতন্ত্রকে তিনি বিকৃত সরকার বলে অভিহিত করেছেন। অ্যারিস্টটলের মতে গণতন্ত্র নিকৃষ্টতম এবং পলিটি সর্বোৎকৃষ্ট সরকার। তো বর্তমানে যে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা বা গণতন্ত্র প্রচলিত আছে, সেটাকে অ্যারিস্টটল আসলে খুব একটা ভালো চোখে দেখেননি, এটাকে উনি নিকৃষ্টতম সরকার বলেছেন। উনি পলিটি বা মধ্যবিত্তদের শাসনকে সর্বোৎকৃষ্ট শাসন বা সরকার ব্যবস্থা বলে উনি উল্লেখ করেছেন। তো আধুনিক যুগের ফরাসি রাষ্ট্র দার্শনিক জ্যাক রুসো, কানাডিয়ান রাষ্ট্রবিজ্ঞানী স্টিফেন লিকক, ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক আর.এম. ম্যাকাইভার, জন ম্যারিয়ট প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র ও সরকারের শ্রেণীবিভাগ করেছেন। তো পরবর্তীকালে অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করে মন্টেস্কু, বোদা প্রমুখ রাষ্ট্র দার্শনিক সরকারের শ্রেণী বিভাগ করেছেন বা শ্রেণী বিভাজন করেছেন। তো মন্টেস্কু সরকারকে প্রজাতান্ত্রিক, রাজতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক এই 3 শ্রেণীতে বিভক্ত করেছেন।
তো সরকারের শ্রেণীবিভাগের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানী ম্যারিওটের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। 3টি বিষয়ের ভিত্তিতে ম্যারিওট সরকারের শ্রেণীবিভাগ করেছেন। যেমন 1. সরকারের আঞ্চলিক বণ্টনের বিচারে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়। 2. সংবিধান সংশোধন পদ্ধতির বিচারে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। 3. আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্ক বিচারে 3 ধরনের সরকার, একটা হচ্ছে স্বৈরতান্ত্রিক, 2 হচ্ছে সংসদীয়, আর 3 হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। তো এই 3টি বিষয়ের ভিত্তিতে ম্যারিওট তার সরকারের শ্রেণী বিভাগ করেছেন। তো যে সরকারে শাসন বিভাগের প্রাধান্য রয়েছে তাকে ম্যারিওট স্বৈরতন্ত্র, যেখানে আইন বিভাগের প্রাধান্য তাকে সংসদীয়, এবং যেখানে আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পূরক সম্পর্ক রয়েছে তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে অভিহিত করেছেন। ম্যারিওটের সরকারের শ্রেণীবিভাগও সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য হয়নি। তিনি গণতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র প্রভৃতির কথা উল্লেখ করেননি। ম্যারিওটের শ্রেণীবিন্যাসকে ভিত্তি করে লিকক ডক্টর স্টিফেন লিকক সরকারি শ্রেণীবিভাগ করেছেন। তো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে লিককের সরকারের বিভাগ বা শ্রেণীবিন্যাস গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে। লিকক প্রথমে সরকারকে 2টি বৃহৎ শ্রেণীতে বিভক্ত করেছেন, যথা স্বৈরতন্ত্র এবং গণতন্ত্র। গণতন্ত্রকে তিনি আবার প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র এই 2 ভাগে ভাগ করেছেন। পরোক্ষ গণতন্ত্রের প্রকৃতি অনুযায়ী একে আবার সীমিত রাজতন্ত্র ও প্রজাতন্ত্র এই 2 ভাগে ভাগ করেছেন। ক্ষমতা বণ্টনের প্রকৃতি অনুযায়ী প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যেমন এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ভিত্তিতে সরকারকে মন্ত্রিসভা শাসিত ও রাষ্ট্রপতি শাসিত এই 2 ভাগে ভাগ করা যায়। তো আধুনিক অনেক রাষ্ট্রবিজ্ঞানী লিককের শ্রেণী বিভাজনকে সমর্থন করেন না। লিককের শ্রেণী বিভাজনের প্রধান ত্রুটি হল তিনি স্বৈরতন্ত্র এবং একনায়কতন্ত্রকে সমার্থক বলে মনে করেন। তো সরকার সম্পর্কিত আধুনিক শ্রেণী বিভাগের কাঠামোটি আরও বেশি ব্যাপক। আধুনিক শ্রেণী বিভাগের কাঠামো অনুযায়ী সরকারকে মূলত 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, গণতন্ত্র। স্বৈরতন্ত্রের বিভিন্ন রূপ রয়েছে, যেমন রাজতন্ত্র, সামরিকতন্ত্র এবং অভিজাততন্ত্র। একনায়কতন্ত্রকেও 3 ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন ব্যক্তিগত, দলগত ও শ্রেণীগত। গণতন্ত্র সম্পর্কে বলা হয়েছে এটি একটি ব্যাপক ধারণা, বিভিন্নভাবে গণতন্ত্রের প্রকাশ ঘটে। ব্যাপকভাবে গণতন্ত্রকে 2 ভাগে ভাগ করা যায়, যেমন 1 নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, 2 হচ্ছে প্রজাতন্ত্র। তো ক্ষমতা বণ্টন নীতির ভিত্তিতে এদের আবার 2 ভাগে ভাগ করা যায়, যেমন এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ভিত্তিতে সরকারকে আরও 2 ভাগে ভাগ করা যায়, মন্ত্রিসভা শাসিত ও রাষ্ট্রপতি শাসিত। তো সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মানুষের চিন্তা, চেতনা, মননশীলতায় নানা উপাদানের প্রভাবে সরকার সম্পর্কে ধারণাও পরিবর্তিত হচ্ছে। সরকারের শ্রেণী বিভাজনের ধারণায় বিভিন্ন সময়ে অনেক নতুন উপাদান সংযোজিত হয়েছে। প্রত্যেক চিন্তাবিদই তার সমসাময়িক সমাজ জীবনের অভিজ্ঞতার আলোকে সরকার ও রাজনৈতিক কাঠামোর শ্রেণী বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছেন। আজ পর্যন্ত এ সম্পর্কিত কোনো একক তত্ত্বই সর্বজনীনভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়নি। সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কিত প্রতিটি তত্ত্বই আপেক্ষিক ও অসম্পূর্ণ বলে গণ্য করা হয়, কারণ প্রতিটি তত্ত্বের প্রয়োগ স্থান, কাল, পাত্রের উপর নির্ভরশীল।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে আসলে আমরা যেই ধরনের সরকার ব্যবস্থাগুলো দেখতে পাই, তো তার মধ্যে দেখা যায় যে এককেন্দ্রিক যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, তারপরে এককেন্দ্রিক সরকারের মধ্যে মন্ত্রিসভা শাসিত, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার ক্ষেত্রেও আমরা সেটা দেখতে পাই, মন্ত্রিসভা শাসিত ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। তো আজকে সরকারের কী শ্রেণী বিভাগটা নিয়ে আমি আলোচনা করলাম। আগামী ক্লাসগুলোতে আমি সরকারের যে ধরনগুলো, গণতন্ত্র, তারপরে মন্ত্রিসভা শাসিত সরকার ব্যবস্থা, এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, এগুলো সম্পর্কে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথেই থাকবে, আশা করি আমার অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি।